তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমার চ্যানেলে আমি ডেলি বেসিসে তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করে থাকছি। তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, এবং যে পিডিএফগুলো নিয়ে আমি তোমাদের জন্য আলাদা করে পিডিএফ বানিয়েছি, সেই পিডিএফগুলো হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তাদের হচ্ছে আমি সেন্ড করে দিচ্ছি। তো পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। আর তাছাড়া হচ্ছে আমি তো তোমাদের ভিডিও যেরকম তোমাদের সাথে ডিসকাস করছি সেরকম তো করছি। তো যাই হোক, আজকে একটা রিকোয়েস্টেড টপিক যেটা হচ্ছে ডগ বাইট বা ক্যাট বাইটের ম্যানেজমেন্ট। আগের ভিডিওতে স্নেক বাইটের ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি, এবং পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তাদের গ্রুপে সেন্ড করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি তাহলে ডগ বাইট বা ক্যাট বাইটের ম্যানেজমেন্ট কি হতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে যে তোমরা কি ডগ বাইট বা ক্যাট বাইটের পেশেন্ট পেয়েছো। তো তোমরা হচ্ছে দেখবে সাধারণত ডগ বাইট বা ক্যাট বাইট পেশেন্টরা কিন্তু প্রাইভেট হসপিটালে যায় না, কেননা ডগ বাইট বা ক্যাট বাইটের জন্য যে ভ্যাকসিনটা দরকার সেই ভ্যাকসিনটার নামও তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। তো সেই ভ্যাকসিনটার দাম কিন্তু অনেক কস্টলি, অনেক বেশি দাম, ঠিক আছে। তো সে কারণে টাকা দিয়ে প্রাইভেট হসপিটালে কিন্তু পেশেন্টরা যায় না, তারা কিন্তু গভর্নমেন্ট হসপিটালেই যেয়ে থাকে। তো সেটার জন্য তোমাদের ম্যানেজমেন্ট জানতে হবে। তোমরা তো যারা প্রাইভেট হসপিটালে করছো তারা পাবে না এরকম পেশেন্ট, বা যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের যখন ফিল্ডে ডিউটি দেয় তোমরা হয়তো বা দেখেছো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ভ্যাকসিনটার নাম জিজ্ঞেস করা হতে পারে, আর হচ্ছে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করা হতে পারে। তো ম্যানেজমেন্ট এখানে বলছে কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে সেটা আমরা জেনে নিই যে ডগ বাইট ক্যাট বাইটের মাধ্যমে কি হতে পারে, ফ্যাটাল ডিজিজ এবং উন্ড ইনফেকশন ছড়াতে পারে। ফ্যাটাল ডিজিজ মানে র্যাবিস ভাইরাস ছড়াতে পারে, তাই বাইটের সাথে সাথে ফার্স্ট এইড প্লাস র্যাবিস প্রোফাইলেক্সিস দরকার, ঠিক আছে। র্যাবিস, তাহলে ভ্যাকসিনটার নাম হচ্ছে র্যাবিস ভ্যাকসিন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে প্রথমেই জিজ্ঞেস করা হতে পারে। তার সাথে কিন্তু যে ইকুইর্যাব বা ইমিউনোগ্লোবিউলিন সেটাও কিন্তু দেওয়া দরকার। কখন র্যাবিস প্রোফাইলেক্সিস দিতে হবে সেগুলোর কিছু ভাগ রয়েছে, এবং সেগুলো অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইসটি দেওয়া হয়, বাট তোমাদেরও কিন্তু জেনে রাখতে হবে। তো আমরা ম্যানেজমেন্ট জেনে রাখবো। প্রথমে আমরা ফার্স্ট এড অর্থাৎ ইমিডিয়েটলি আফটার বাইট, যদি কোনো পেশেন্টকে মানে কামড়ায় ধরো, তাহলে সঙ্গে সঙ্গে তাকে কি করতে হবে, কি অ্যাডভাইস দিতে হবে পেশেন্টকে, বাইটের জায়গায় সাবান ও প্রচুর পানিতে, মানে প্রচুর জলে হচ্ছে, মানে ধরো কোনো পেশেন্টকে ক্যাট বাইট বা ডগ বাইট হয়েছে কোনো পেশেন্টের, ঠিক আছে, কামড়েছে কুকুরে বা বিড়ালে, তখন কিন্তু তাকে ভালো করে সাবান দিয়ে এবং কল চালিয়ে, ঠিক আছে, সেই প্রচণ্ড স্পিডে যে জলটা পড়ছে সেই জলে অর্থাৎ রানিং ওয়াটারে তাকে কিন্তু ভালো করে উন্ডের জায়গাটা হচ্ছে ধুয়ে নিতে হবে। দেন কি করতে হবে, উন্ডে অ্যান্টিসেপটিক যেমন হচ্ছে প্রভিডন আয়োডিন বা স্পিরিট অ্যালকোহল এগুলো হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। সেখানে কিন্তু অনেকের ধারণা থাকে, তোমাদের স্নেক বাইট ম্যানেজমেন্টের সময় আমি বলেছি ডিসকাস করার সময়, বিশেষত সাপে কামড়ালেই কিন্তু ওই যে টাইট করে বেঁধে নিয়ে যাওয়া, ব্যান্ডেজ করা এগুলো করে থাকে, বাট ডগ বাইট ক্যাট বাইট বা স্নেক বাইটের ক্ষেত্রে কিন্তু এরকমটা চলবে না। সেখানে অ্যান্টিসেপটিক তুমি লাগাতে পারো, ঠিক আছে, বাট সেখানে টাইট ব্যান্ডেজ করা যাবে না,
বার্ন ইরিটেন্ট অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে, কোনো কিছু সেখানে অ্যাপ্লাই করা যাবে না এবং ব্যান্ডেজও করা যাবে না। আর ডিপ পাংচার হলে প্রেশার না দিয়ে শুধু ক্লিন করতে হবে। যদি খুব বেশি কামড়ায় তাহলে কিন্তু সেখানে প্রেশার না দিয়ে শুধু ক্লিন করতে হবে, ঠিক আছে। হসপিটালে গিয়ে কি হবে, হসপিটাল ম্যানেজমেন্টে উন্ড কেয়ার করতে হবে, অর্থাৎ উন্ড ক্লিন অ্যান্ড ড্রেসিং করে নিতে হবে, ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক্স স্টার্ট করতে হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। অবশ্যই করে পেশেন্টকে কিন্তু টিটি দিতে হবে, সেটা স্নেক বাইট হোক, ডগ বাইট হোক, ক্যাট বাইট হোক বা আরও কিছু বাইট হোক, টিটি কিন্তু লাগবে। আর হচ্ছে র্যাবিস প্রোফাইলেক্সিস, ঠিক আছে, মানে এআরভি যে ভ্যাকসিনটা, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য কিন্তু শিডিউল থাকে, আইএম আর আইডি। সাধারণত হসপিটালগুলোতে গভর্নমেন্ট হসপিটালে হচ্ছে ইন্ট্রাডার্মালি দেওয়া হয়, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। টোটাল 5টা ডোজ থাকে, বাট ইন্ট্রাডার্মাল আইডির ক্ষেত্রে 4টে ডোজ থাকে। দেখো, ডে 0 অর্থাৎ তুমি যেদিন যাবে, মানে যেদিন হচ্ছে কামড়েছে, ঠিক আছে, সেই দিন ডে 0, তাহলে সেই দিন একটা ইঞ্জেকশন পাবে, ভ্যাকসিন পাবে। টিটি তো পাচ্ছেই, তার সাথে সাথে ওইটা পাচ্ছে, আর হচ্ছে 3 দিনে একটা পাচ্ছে, 7 দিনে একটা পাচ্ছে, আর 14 দিনেরটা কিন্তু বাদ থাকে, 28 দিনে পাই। টোটাল 4টে ডোজ ইন্ট্রাডার্মালি আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে 4টে ডোজ। গভর্নমেন্ট হসপিটালে তোমরা হচ্ছে দেখে থাকবে 4টে ডোজ দেওয়া হয়, সেটা কিন্তু আইএমও দেওয়া যেতে পারে, বাট ইন্ট্রাডার্মালি দেওয়া হয়। এবং ডোজটা তোমরা জেনে রাখো, এটা হচ্ছে 5টা ডোজ তো, আর কতটা দিতে হবে সেটা হচ্ছে 8 ইউনিট দিতে হবে। যে ইনসুলিন যে সিরিঞ্জগুলো থাকে, সেই ইনসুলিন সিরিঞ্জে 8 ইউনিট ড্র করে এইখানে হচ্ছে এক হাতে 4 ইউনিট আর এক হাতে 4 ইউনিট, লেফট রাইট 4 করে টোটাল 8 ইউনিট দেওয়া হয়ে থাকে। এবং 4টে ডোজ থাকে, ডে 0, ডে 3, ডে 7 অ্যান্ড ডে 28। এটা কিন্তু অবশ্যই করে নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, যে নার্সকে হচ্ছে অবশ্যই পেশেন্টকে কিন্তু শিডিউলটা বলে দিতে হবে, এবং শিডিউলের জন্য একটা কার্ড থাকে, কাগজ করাতে হয়, সে কাগজে মেনশন করা থাকে, এবং পেশেন্টকে কিন্তু ভালো করে এক্সপ্লেন করে দিতে হবে। আর অবশ্যই করে কোনো মানে সেটা হচ্ছে ক্যাটাগরিতে ভাগ রয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি 3 যদি বাইট হয় তাহলে কিন্তু র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন RIG যেটা, সেটাও কিন্তু নিতে হয়, এবং সেটা ওয়েট ওয়াইজ ডক্টররা হচ্ছে ক্যালকুলেট করে, মানে একটা ভায়েলে, আমি এটা র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনের কথা বলছি, একটা ভায়েলে হচ্ছে 1500 ইউনিট থাকে, সেটা হচ্ছে ওয়েটের সাথে ক্যালকুলেট করে কিন্তু দেওয়া হয় যে কত ml র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন পাবে, ঠিক আছে। তো ক্লাসিফিকেশন যেটা আমি বললাম, বাইটের ক্লাসিফিকেশন, সেটা একবার তোমরা জেনে নাও। দেখো, ক্যাটেগরি 1 অর্থাৎ যদি টাচ অর লিক করা হয়ে থাকে, ইনট্যাক্ট স্কিন থাকে, তাহলে কোনো কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। যদি কুকুর বা বেড়ালের টাচ বা লিক করে থাকে, ইনট্যাক্ট স্কিন থাকে, তাহলে কিন্তু কোনো রকম ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে ক্যাটেগরি 1। ক্যাটেগরি 2 হচ্ছে মাইনর স্ক্র্যাচেস, ঠিক আছে, স্ক্র্যাচ হবে, মাইনর স্ক্র্যাচ উইদাউট ব্লিডিং, তখন কিন্তু ভ্যাকসিন নিতে হবে। এটা হচ্ছে ক্যাটেগরি 2। শুধুমাত্র তখন কিন্তু ক্যাটেগরি 2তে শুধুমাত্র ভ্যাকসিন নিতে হবে। আর ক্যাটেগরি 3তে কি, ডিপ বাইট। আমরা কখন বুঝবো যে ক্যাটেগরি 3 হয়েছে, মানে ক্যাটেগরি 3 মানে হচ্ছে ভ্যাকসিন প্লাস র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে। 3 আমরা কখন বুঝবো, যখন ডিপ বাইট হবে, ব্লিডিং হবে, মিউকাস মেমব্রেন বাইট, ঠিক আছে। তো তখন যখন ডিপ উন্ড হয়ে যাবে, ডিপ বাইট হবে, তখন আমরা হচ্ছে ভ্যাকসিন প্লাস র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন দেব। এরপর নার্সিং রেসপন্সিবিলিটি, এগুলোই হচ্ছে, আমি তোমাদের আগেই বলে দিলাম। তাও দেখো এখানে কি রয়েছে, পেশেন্টকে উন্ড ইমিডিয়েটলি ওয়াশ করার জন্য গাইড করতে হবে। যদি পেশেন্ট ধরো উন্ডের জায়গায় সাবান দিয়ে ভালো করে না ধুয়ে এসছে, তাহলে পেশেন্টকে প্রথমেই বলতে হবে যে যেখানে কামড়েছে সেখানে আপনি সাবান দিয়ে রানিং ওয়াটারে উন্ড ধুয়ে আসুন। তারপর কিন্তু ড্রেসিং, যদি বেশি উন্ড থাকে তাহলে ড্রেসিং করাতে হবে। আগে কিন্তু ইঞ্জেকশন দিয়ে তারপর ড্রেসিং, কেননা উন্ডের জায়গায় কিন্তু ইমিউনোগ্লোবিউলিনটা দেওয়া হয়ে থাকে। তো ভ্যাকসিনের শিডিউল এক্সপ্লেন করতে হবে, এটা আমি তোমাদের প্রথমেই বললাম।
আরআইজি ইনফিল্ট্রেশন অ্যাসেপ্টিক টেকনিকে অ্যাসিস্ট করা, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন যে দেবে সেটা হচ্ছে অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করে দিতে হবে। আর পেশেন্টকে কিছুক্ষণ 15 মিনিট আধ ঘন্টার মতো সেখানে বসিয়ে রাখতে হবে, মানে কোনো যদি রিয়াকশান হয় তো সেই কারণে অ্যালার্জিক রিয়াকশান মনিটর করার জন্য। আর হচ্ছে প্রপার ডকুমেন্টেশন করতে হবে, মানে এআরভির দেখবে গভর্নমেন্ট হসপিটালে আলাদা করে এআরভির খাতা থাকে, সেই খাতায় মেনটেন করতে হবে। আর অবশ্যই এআরভির জন্য কাগজ থাকে, একটা কার্ড করাতে হয়, সেই কার্ডে কিন্তু ডোজগুলো মেনশন থাকে, তখনই কিন্তু পেশেন্টকে সেটা এক্সপ্লেন করে দিতে হয়। তো সেই কার্ড হচ্ছে করে দিতে হবে পেশেন্টকে। তো আমি তোমাদের বলেই দিলাম শিডিউল হচ্ছে ডে 0 to 28, তার মধ্যে 14 ডেজেরটা হচ্ছে ইন্ট্রাডার্মালের ক্ষেত্রে দেওয়া হয় না। তো এই হচ্ছে সিম্পলি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করলে তোমরা এগুলোই বলবে। আমি যেরকম সহজ ভাষায় তোমাদের বলার চেষ্টা করলাম, তোমরাও কিন্তু এই কথাগুলো শুনে শুনে তোমরা কিন্তু বলতে পারবে। তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের খুবই হেল্পফুল হবে, তোমরা ভিডিওটা শুনে শুনে এগুলো বলার চেষ্টা করবে, ঠিক আছে? আর যারা জানো, যারা গভর্নমেন্ট থেকে পাস আউট, গভর্নমেন্ট ফিল্ডে ডিউটি করেছো, তারা অবশ্যই করে জানবে। বাট মানে প্রাইভেট হসপিটালে সাধারণত ডগ বাইট মানে এআরভি নিতে যায় না, কেননা এআরভির প্রচুর কস্টলি, প্রচুর দাম, ঠিক আছে? তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই পিডিএফটা তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো, আমি তাদের গ্রুপে হচ্ছে সেন্ড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা হচ্ছে অনেকেই আমাকে আরও রিকোয়েস্ট করছো ওয়ার্ড রিলেটেড ভিডিও দেওয়ার জন্য, তো অনেক ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো। নেক্সট আমি তোমাদের সাথে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব, এবং সেটা শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য ডিসকাস করব, ঠিক আছে? তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তারা পিডিএফটা পেয়ে যাবে, তার সাথে সাথে সেই ক্লাস সেশন যেটা করাবো সেটাও কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ।